আপনি ভাবছেন আপনি অনলাইনে একটা বিজনেস শুরু করবেন, কিন্তু আপনার ভয় লাগছে কিভাবে শুরু করবেন আপনি বুঝতে পারছেন না। ফেসবুকে একটা পেজ খুলবেন, দ্যাটস পারফেক্টলি রাইট, বাট এরপর আসলে কি হবে? ফেসবুকে পেজ খুললে কি অর্ডার আসবে? বা আমি যদি ফেসবুকে অ্যাড দেই সেক্ষেত্রে কি অর্ডার আসবে? আমার কি একটা ওয়েবসাইট প্রয়োজন হবে? কাস্টমার কি আমাকে বিশ্বাস করবে? এই ভয়গুলা আপনার মনে প্রতিনিয়ত কাজ করে এবং এই ভয়গুলা একদম 100% ন্যাচারাল। এগুলা যে শুধুমাত্র আপনার ক্ষেত্রে হয় এরকম না। যারাই অনলাইন বিজনেস শুরু করতে যায় তাদের প্রত্যেকেরই এরকম ন্যাচারাল ভয়টা কাজ করে যে আমি আসলে এখন তো সব কিছু টাফ হয়ে গেছে। একটা সময় ছিল যখন আপনি শুধুমাত্র ফেসবুক পেজ খুলে অনেক বিজনেস করতে পারতেন, বাট এখন থিংস সব কিছু ডিফিকাল্ট হয়ে গেছে। এখন শুধুমাত্র একটা ফেসবুক পেজ খুললে বা একটা ওয়েবসাইট খুললে, ওয়েবসাইট তৈরি করলে বা ফেসবুক অ্যাড প্লেস করলে অর্ডার চলে আসে না। এখানে অনেক কিছু এখন একসাথে কম্বাইন করে স্ট্র্যাটেজিক্যালি আপনাকে সামনের দিকে আগাতে হবে। দেখেন, বিজনেস করতে গেলে আপনাকে আগে বিজনেসটাকে ভালো মতো বুঝতে হবে। অনলাইন বিজনেস, অফলাইন বিজনেস প্রায় সিমিলার, এখানে তেমন কোনো ডিফারেন্সিয়েশন নেই। আপনি অনলাইন বিজনেসটা জাস্ট অনলাইনে করছেন, ভার্চুয়ালি করছেন। আপনার স্টোরটাকে আপনি ভার্চুয়ালি মানুষের সামনে রিপ্রেজেন্ট করছেন। এটা ঠিক যে অনলাইন বিজনেস শুরু করাটা অফলাইন বিজনেসের চেয়ে তুলনামূলকভাবে সহজ এবং স্বল্প পুঁজিতে আমরা অনলাইন বিজনেস শুরু করতে পারি। বাট দ্যাট মিনস এটা না যে আপনি একদম খুব বেশি লাইটলি এই বিষয়টাকে নেবেন, খুব সহজে আপনি অনলাইন বিজনেস শুরু করে দিবেন। আজকে চিন্তা করলেন, কালকে ফেসবুক পেজ তৈরি করলেন, পরশু দিন প্রোডাক্ট নিয়ে আসলেন, এরপর দিন প্রোডাক্ট মানুষের সামনে ছবি দিয়ে অর্ডার করার জন্য পোস্ট করতে থাকলেন। সেইভাবে কিন্তু কাজ করবে না। একটা অনলাইন বিজনেস শুরু করতে গিয়ে প্রথমত আমরা যেই সমস্যাগুলোর সম্মুখীন হই তার মধ্যে অন্যতম কিছু সমস্যা হচ্ছে প্রোডাক্ট কিভাবে সোর্সিং করব বা কোথা থেকে সোর্সিং করব, এটা নিয়ে আমাদের মধ্যে একটু কনফিউশন কাজ করে। এরপর হচ্ছে পেজ তৈরি করলাম, ফেসবুকে কন্টেন্টও দিচ্ছি, কিন্তু মানুষ দেখছে না, বা দেখলেও হয়তো মানুষ কোনো রিয়েকশন করছে না, লাইক কমেন্ট কিছুই করছে না। এক কথা হচ্ছে কোনো ধরনের এনগেজমেন্ট সেখান থেকে বের করতে পারছি না। আরেকটা কমন প্রবলেম হয়, সেটা হচ্ছে ফেসবুক আমি পোস্ট করলাম, আমার পেজে কিছু লাইক আসলো, কিন্তু সেখান থেকে আমি কোনো প্রকার সেল জেনারেট করতে পারি নাই। আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে ওয়েবসাইট। আপনি চিন্তা করেন, এখনের সময় আপনি যদি বিজনেস করতে চান আপনার কিন্তু একটা ওয়েবসাইট মাস্ট। আপনি যদি একটা ওয়েবসাইট ছাড়া আপনার বিজনেসটাকে অনলাইনে স্টাবলিশ করতে যান, স্কেল করতে যান, সেক্ষেত্রে সেটা কোনোভাবে পসিবল না। আপনি চিন্তা করেন, আপনার যদি একটা ওয়েবসাইট না থাকে আপনি কিন্তু 100% ফেসবুকের উপর ডিপেন্ড করছেন। ফেসবুক হচ্ছে একটা থার্ড পার্টি প্ল্যাটফর্ম। এটা একটা অন্যতম রিজন আপনার একটা ওয়েবসাইট থাকা জরুরি। আরেকটা লজিক্যাল রিজন হচ্ছে ফেসবুক এখন যে অ্যাডগুলো চালায়, আপনি যদি ফেসবুক অ্যাড রান করে থাকেন, সেখানে আপনি যদি সেলস অ্যাডগুলো রান করেন, আপনার যদি একটা ওয়েবসাইট সেট আপ করা না থাকে, সেখানে যদি পিক্সেল কানেক্ট করা না থাকে, সার্ভার সাইড ট্র্যাকিংগুলো যদি কানেক্ট করা না থাকে, সেক্ষেত্রে ফেসবুক কিন্তু আপনাকে ভালো সেলগুলো দিবে না। আমি এটা একটা আলাদা ব্রড বিষয়, আমি ইন শর্ট করে যদি বলতে চাই, সেটা হচ্ছে ফেসবুকে অনেকগুলা ক্যাটাগরি আছে। ধরেন ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি, ক্যাটাগরি সি। ক্যাটাগরি এতে ফেসবুক কিছু ইউজারদেরকে রেখেছে আমার মতো আপনার মতো, ক্যাটাগরি বিতে আরও কিছু ইউজারদেরকে রেখেছে, ক্যাটাগরি সিতে আরও কিছু ইউজারদেরকে রেখেছে। এখন ক্যাটাগরি এতে যে ইউজারগুলো আছে তারা ফেসবুক থেকে পারচেস করে। ধরেন আমি ক্যাটাগরি এতে আছি, আমি ফেসবুক থেকে নিয়মিত পারচেস করি। এখন ফেসবুক তো জানে যে আমি কোনো একটা অ্যাড দেখলে সেখানে ক্লিক করি, ওয়েবসাইটে যাই, সেখান থেকে পারচেস করি। দ্যাট মিনস আমি ফেসবুকের কাছে একটা ভালো ভালো কোয়ালিটির একটা ইউজার বলা যায়। তাহলে আমাকে সে ক্যাটাগরি এতে রাখবে। ক্যাটাগরি বিতে কাকে রাখবে? ক্যাটাগরি বিতে রাখবে ধরেন যারা শুধুমাত্র ফেসবুক পেজে অ্যাড দেখার পর মেসেজ পাঠায়, হাই পাঠায়, আমি অর্ডার করতে চাই বা প্রোডাক্ট সম্পর্কে জানতে চাই, এই ধরনের ইউজারদেরকে ফেসবুক ক্যাটাগরি বিতে রাখবে। ওইসব ইউজাররা শুধুমাত্র ফেসবুকে মেসেজ পাঠায়, কিন্তু কোনোদিন কোনো কিছু পারচেস করে না। ফেসবুক সেটা ভালো মতোই জানে। এখন দেখেন, আপনার যদি একটা ওয়েবসাইট না থাকে, আপনি যদি শুধুমাত্র পেজের উপর ডিপেন্ড করে অ্যাড রান করেন, সেক্ষেত্রে আপনি কিন্তু ক্যাটাগরি এ যে ইউজারগুলো আছে, ফর এক্সাম্পল আমি, এই ইউজারদেরকে কিন্তু আপনি পাবেন না। আপনি পাবেন ক্যাটাগরি বি যে ইউজারগুলো আছে তাদেরকে। অর্থাৎ তারা শুধুমাত্র আপনাকে পেজে মেসেজ পাঠাবে, সেখান থেকে কোনো প্রকার কোনো অর্ডার বা কোনো পারচেস তারা করবে না। এই কারণে আপনার একটা ওয়েবসাইট থাকা ম্যান্ডেটরি, এবং সেই ওয়েবসাইটে আপনার পিক্সেল কানেক্ট থাকতে হবে, সার্ভার সাইড ট্র্যাকিং যদি রাখতে পারেন খুবই ভালো। সেক্ষেত্রে ফেসবুক যেটা করে, আপনার কোন প্রোডাক্টের প্রাইস কত, কোন প্রোডাক্টের ভ্যালু কত, সেগুলো ফেসবুক সহজে ট্র্যাক করতে পারে এবং সেটা অনুযায়ী ফেসবুক আপনাকে চার্জ করতে পারে।
আরেকটা এক্সাম্পল দিই, ধরেন আপনি একটা প্রোডাক্ট বিক্রি করেন, ফর এক্সাম্পল একটা হানিনাট বিক্রি করেন যেটার প্রাইস হচ্ছে 1000 টাকা। এখন আপনি কি করলেন, আপনার কোনো ওয়েবসাইট নেই, আপনি শুধুমাত্র ফেসবুক পেজ থেকে সেন্ড মেসেজ দিয়ে একটা অ্যাড রান করলেন। এখন মানুষ আপনাকে ফেসবুক পেজে মেসেজ করবে, ভাই আমি অর্ডার করতে চাই। এখন কেউ যদি অর্ডার করেও ফেলে 1000 টাকা দিয়ে, ফেসবুক কিন্তু আমাদের যে ভাষা, বাংলা ভাষা, সেটা কিন্তু রিড করতে পারবে না। আপনার প্রোডাক্টটা কত টাকা দিয়ে সে আসলে পারচেস করতেছে, আপনি কত টাকা প্রফিট করছেন, এই জিনিসগুলো কিন্তু ফেসবুক ট্র্যাক করতে পারে না। যার কারণে ফেসবুক নিজেও আপনার ওয়েবসাইটের দিকে এখন বেশি ফোকাস দিচ্ছে, আপনার সার্ভিসের ট্র্যাকিং, পিক্সেল, এগুলোর দিকে বেশি ফোকাস দিচ্ছে, যেন তারা সহজেই আপনার ভ্যালুটা, অর্ডার ভ্যালুটা কাউন্ট করতে পারে, সো দ্যাট তারা আপনাকে সেটা অনুযায়ী আপনার অ্যাডে চার্জ করতে পারে। এই কারণে দেখবেন যেগুলোর প্রোডাক্ট একটু দামি সেগুলোর কস্ট পার পারচেজ একটু খরচটা বেশি থাকে, আর যে প্রোডাক্টগুলোর ভ্যালু একটু কম সেগুলোর খরচ একটু কম থাকে। বাট আপনি যখন সেন্ড মেসেজ দিচ্ছেন তখন কিন্তু ফেসবুক জানে না আপনার প্রোডাক্টের ভ্যালু কত, কীভাবে আপনাকে চার্জ করবে সেটা জানে না, যার কারণে র্যান্ডমলি সবার সামনেই অ্যাডগুলো শো করতে থাকে। তো যেটা নিয়ে কথা বলছিলাম যে আপনার একটা ওয়েবসাইট থাকা মাস্ট। অনেকেই এই বিষয়টা নিয়ে কনফিউশনে থাকে বিজনেস শুরু করতে গেলে, যে আমি একটা ওয়েবসাইট কি করবো কিনা, ওয়েবসাইট তৈরি করা তো অনেক খরচের বিষয়, 10-15 হাজার টাকা করতে হয়, ইত্যাদি ইত্যাদি। ওয়েবসাইট আপনি চাইলে নিজেই ডিজাইন করতে পারবেন। আপনি যদি ওয়ার্ডপ্রেসে একটা হোস্টিং নেন, একটা ডোমেইন কিনেন, আপনি যদি এলিমেন্টর দিয়ে ওয়ার্ডপ্রেসে একটা ওয়েবসাইট তৈরি করেন, সেক্ষেত্রে আপনার হয়তো 2-1 দিন সময় লাগতে পারে, এর বেশি না, যদি আপনি খুব ভালো একটা ডিজাইন দিতে চান। আর যদি আপনি শুধুমাত্র ল্যান্ডিং পেজ দিয়ে আপনার বিজনেসটাকে কন্টিনিউ করতে চান, অনেকের সিঙ্গেল প্রোডাক্ট থাকে বা কম্বো প্রোডাক্ট থাকে, তারা যদি শুধুমাত্র ল্যান্ডিং পেজ ডিজাইন করে, সেটা 1 ঘন্টায় তৈরি করা পসিবল। অনেকগুলো রেডিমেড টেমপ্লেট থাকে, সেগুলো দিয়েও করা যায়, বাট রেডিমেড টেমপ্লেটের চেয়ে যদি নিজে ডিজাইন করেন, সেখান থেকে আপনি বেটার ফিডব্যাক এক্সপেক্ট করতে পারেন। সিম্পলি আপনি যদি ইউটিউবে সার্চ করেন ওয়ার্ডপ্রেস এলিমেন্টর দিয়ে কীভাবে ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে হয়, আপনি বেশি না 2-3 ঘন্টা একটা ভিডিও যদি দেখেন, আপনি খুব সহজে একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন। এরপর আরেকটা কনফিউশন আমাদের মধ্যে কাজ করে অনলাইন বিজনেস শুরু করতে গেলে, সেটা হচ্ছে কাস্টমার আমাদেরকে বা আমাকে ট্রাস্ট করবে কেন। দেখেন, আপনি এখন যে সময়, এখন প্রচুর কম্পিটিশন। একজন মানুষ যদি ফেসবুকে স্ক্রল করে 5 মিনিট 10 মিনিট যদি স্ক্রল করে, সে 5-10 মিনিটের মধ্যে অর্ধেকের বেশি সময় ধরে শুধুমাত্র অ্যাডই দেখবেন। আপনি শুধুমাত্র ফেসবুক না, আপনি যেখানে যাবেন, গুগলে যান, অন্য ইনস্টাতে যান বা অন্য যে কোনো প্ল্যাটফর্মে যান, যেখানেই যান, আপনি শুধুমাত্র অ্যাডই দেখবেন। তো এত কম্পিটিশন, এত অপশনের মধ্যে কাস্টমার বা ইউজাররা আপনাকে কেন ট্রাস্ট করবে, এই প্রশ্নটা আমাদের মাথায় ঘুরপাক খায় যখন আমরা একটা অনলাইন বিজনেস শুরু করতে যাই। এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, আমরা যখন অনলাইন বিজনেস শুরু করতে যাই, আমাদের একটা প্রপার স্ট্রাকচার থাকে না, যে স্ট্রাকচারটা ফলো করে আমাদের বিজনেসটাকে আমরা রান করতে পারবো। আপনি যদি অনলাইন বিজনেস শুরু করতে যান, আপনাকে প্রথমেই আপনার প্রোডাক্টের ক্যাটাগরি আইডেন্টিফাই করতে হবে। আপনি কোন ধরনের প্রোডাক্টে বিজনেস করবেন, আপনি ক্লদিং নিয়ে বিজনেস করবেন, নাকি আপনি কোনো গ্যাজেট নিয়ে কাজ করবেন, নাকি ইলেকট্রনিক্স নিয়ে বিজনেস করবেন, নাকি মোবাইল অ্যাক্সেসরিজ নিয়ে বিজনেস করবেন, নাকি গিফট আইটেম নিয়ে বিজনেস করবেন, এই টপিকটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। এখানে 2টা বিষয় আছে, হয় আপনি পুরো একটা নিশ নিয়ে বিজনেস করতে পারেন, যেমন সব ধরনের ক্লদিং আইটেম আপনি বিক্রি করতে পারেন, বা সব ধরনের অ্যাক্সেসরিজ আপনি বিক্রি করতে পারেন। আরেকটা হচ্ছে মাইক্রো নিশ, আপনি বড় একটা নিশের ছোট একটা নিশ নিয়ে বিজনেস করবেন। যেমন ক্লদিংয়ের মধ্যে কি আছে, অনেকগুলো ছোটো ছোটো নিশ আছে, যেমন আপনি শুধুমাত্র হিজাব নিয়ে বিজনেস করতেছেন, অথবা অ্যাক্সেসরিজের মধ্যে যদি যে আপনি শুধুমাত্র আইফোনের সুন্দর সুন্দর ডিজাইন করা কাভার নিয়ে বিজনেস করছেন। তো এই নিশটা আপনাকে আগে আইডেন্টিফাই করতে হবে, যে আপনি কি বড় একটা নিশ নিয়ে বিজনেস করবেন নাকি মাইক্রো নিশ নিয়ে বিজনেস করবেন, সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। মাইক্রো নিশ নিয়ে বিজনেস করার অনেকগুলো অ্যাডভান্টেজ আছে, আপনার বাজেট কম থাকবে, আপনি কম পুঁজিতে বিজনেস শুরু করতে পারবেন। দেন আপনি একটা টার্গেট গ্রুপকে ধরে মার্কেটিং করতে পারবেন। আপনি যদি বড় একটা নিশ নিয়ে বিজনেস করেন, সেক্ষেত্রে আপনার একটু ব্লাইন্ডলি সবাইকে টার্গেট করতে হবে। বাট আপনি যখন মাইক্রো নিশে চলে আসবেন, যেমন আপনি শুধুমাত্র আইফোনের কাভার যদি সেল করেন, সেক্ষেত্রে আপনার টার্গেট করাটা অনেকটুকু ইজি হয়ে যাবে যদি আপনি এই মাইক্রো নিশ নিয়ে বিজনেস করেন। তো আপনাকে শুরুতেই আপনার নিশটা আইডেন্টিফাই করতে হবে, যে আপনি কোন ধরনের প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন। নিশটা যখন আইডেন্টিফাই হবে, তারপর আপনি প্রোডাক্ট সোর্সিংয়ে যাবেন। এখন প্রোডাক্ট সোর্সিং আপনি 2ভাবে করতে পারেন। একটা হচ্ছে, হয় আপনি চায়না থেকে বা বিভিন্ন দেশ থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতে পারেন যদি আপনার বাজেট ভালো থাকে। আর 2 নম্বর অপশন হচ্ছে, আপনি যে কোনো হোলসেলারের কাছ থেকে আপনার প্রোডাক্টগুলো পারচেস করে দেন আপনি অনলাইনে অফার করতে পারেন। এখন আপনি যদি ইম্পোর্ট করে নিয়ে আসতে যান, সেক্ষেত্রে আপনার হয়তো ইম্পোর্ট লাইসেন্স প্রয়োজন হতে পারে। বাট আপনার যদি লাইসেন্স না থাকে, আপনি যদি ট্যাক্সের ঝামেলা নিতে না চান, সেক্ষেত্রে আপনি ডোর টু ডোর যে কার্গো সার্ভিসগুলো আছে, তাদের মাধ্যমে প্রতি কেজি খরচ দিয়ে
আপনি যদি চায়না থেকে প্রোডাক্ট আনেন, আপনি যদি দুবাই থেকে প্রোডাক্ট আনেন, খুব সহজে কিন্তু বিশ্বের বিভিন্ন দেশ থেকে ডোর টু ডোর সার্ভিসের মাধ্যমে কেজি প্রতি খরচ দিয়ে আপনি প্রোডাক্ট বাংলাদেশে নিয়ে আসতে পারবেন। সেক্ষেত্রে খরচটা একটু বেশি হয় আমাদের, শিপিং খরচটা, যেহেতু এগুলো ডোর টু ডোর সার্ভিস, কোয়ান্টিটি কম থাকে, দেন ট্যাক্সটা আপনি ক্যারি করছেন না, সব কিছু ওভারঅল হিসাব করলে আপনার যে ট্রান্সপোর্টেশন খরচ সেটা একটু বেড়ে যায়। বাট আপনি বাইরে থেকে ইম্পোর্ট করা প্রোডাক্ট কাস্টমারকে অফার করতে পারছেন। অথবা আপনি বাংলাদেশে বড় বড় যে হোলসেলার মার্কেটগুলো আছে ঢাকার বিভিন্ন জায়গায় বা বাংলাদেশের আপনি যেই জেলাতে আছেন সেখানে হয়তো হোলসেলার মার্কেট পাবেন, হোলসেলার মার্কেটে গিয়ে আপনার প্রোডাক্টগুলো সোর্স করতে পারেন। আর যদি আপনার প্রোডাক্টগুলো নিজে প্রডিউস করেন বা নিজে ম্যানুফ্যাকচার করেন, সেক্ষেত্রে সেগুলোর জন্য হয়তো আপনার র মেটেরিয়ালস প্রয়োজন হতে পারে, বা আপনি কিভাবে তৈরি করবেন সেটার জন্য যদি কোনো দক্ষ মানুষজন প্রয়োজন হয় সেটা আপনাকে ম্যানেজ করতে হবে। তো এই জিনিসগুলো আপনার বিস্তারিতভাবে কাগজে কলমে নোট থাকা উচিত, যেন আপনি সামনের দিকের স্টেপগুলো খুব কেয়ারফুলি নিতে পারেন। এবার আসে আপনার ফেসবুক পেজ বা অনলাইন প্রেজেন্সের বিষয়ে। আপনি যখন ফেসবুক পেজটা তৈরি করবেন তখন চেষ্টা করবেন খুব বেশি হিজিবিজি অবস্থা করে না ফেলার, ফেসবুক পেজটাকে একটু গুছিয়ে রাখার চেষ্টা করবেন। প্রফেশনালি ফেসবুক পেজ করতে গেলে যেই সেকশনগুলো আপনাকে ফিল আপ করতে হয় সেগুলো ফিল আপ করার চেষ্টা করবেন। আপনার পেজের জন্য সুন্দর, ইজি, মনে থাকে এরকম ইউনিক একটা নাম আপনি দেওয়ার চেষ্টা করবেন। দেন প্রোফাইল ফটো, কভার ফটো, প্রত্যেকটা জায়গায় আপনার যে লগো, ব্র্যান্ডিং, কালার সেগুলো সিমিলার রাখার চেষ্টা করবেন। পেজের প্রত্যেকটা সেকশন, যেমন আপনার কন্ট্যাক্ট সেকশন, কল টু অ্যাকশন, অ্যাবাউট সেকশন, এগুলো ঠিক মতো ফিল আপ করার চেষ্টা করবেন। আপনার পেজে ঢুকলে কাস্টমার যেন আপনার সম্পর্কে বিস্তারিতভাবে ধারণা পায়, তারা যেন আপনার কন্ট্যাক্ট ডিটেলসটাও সেখানে দেখতে পায়, যেমন আপনার ফোন নাম্বার, মেইল অ্যাড্রেস, ওয়েবসাইট, এই জিনিসগুলো আপনার পেজে সুন্দরভাবে রাখার চেষ্টা করবেন। আর কন্টেন্টের বিষয়ে যদি আসি, আপনি চেষ্টা করবেন শুধুমাত্র সেলের কন্টেন্ট না দেওয়ার জন্য, যে আপনি প্রোডাক্টের ছবি দিবেন বা প্রোডাক্টের ভিডিও দিবেন, প্রোডাক্টের ডেসক্রিপশন থাকবে, দেন অর্ডার করতে বলবেন, প্রোডাক্টের প্রাইস দিয়ে দিবেন, এরকম না। আপনি চেষ্টা করবেন কম্বাইনলি প্রত্যেকটা পোস্ট করার জন্য। কিছু পোস্ট আপনি করতে পারেন এনগেজমেন্টের জন্য, যেমন আপনার ধরুন আপনি স্কিন কেয়ার প্রোডাক্টের বিজনেস করবেন, তাহলে আপনি স্কিন কেয়ার রিলেটেড বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করতে পারেন। মেয়েরা রাতে কেন বেশি স্কিনে টেক কেয়ার করা উচিত সেটা নিয়ে একটা কন্টেন্ট বানাতে পারেন। অবশ্যই এই ধরনের কন্টেন্টের মাঝখানে বা শেষে আপনি ইনডিরেক্টলি আপনার প্রোডাক্টের প্রমোশন করতে পারেন। এই জিনিসটাই এখন সবচেয়ে বেশি কাজ করছে। আপনি যদি ডিরেক্ট প্রোডাক্টের প্রমোশন করেন বা সেল অফার করেন, সেক্ষেত্রে মানুষ কিন্তু সেগুলো এখন ইগনোর করে। তো এই কারণে চেষ্টা করবেন কোয়ালিটিফুল, এনগেজিং কিছু রিয়েল স্ট্র্যাটেজিক্যাল, প্র্যাকটিক্যাল কিছু কন্টেন্ট দেওয়ার, যেন মানুষ সেগুলোর সাথে এনগেজড হয়। এনগেজড হলে তারা আপনার পেজের সাথেও কিন্তু অ্যাটাচড হবে, দেন আপনি প্রোডাক্ট তাদেরকে অফার করতে পারবেন। এডুকেশনাল, এনগেজিং, তারপর আপনার রিলস, শর্টস ভিডিও, হাউ টু ভিডিও, দেন আনবক্সিং ভিডিও বা মেকিং প্রসেস, এই জিনিসগুলো আপনি আপনার পেজে শেয়ার করতে পারেন। এখন আপনার অনলাইন বিজনেসের জন্য আপনি অর্ডার কিভাবে রিসিভ করবেন? দুইভাবে আপনি রিসিভ করতে পারেন, একটা হচ্ছে ম্যানুয়াল আর একটা হচ্ছে অটোমেটিক। ম্যানুয়াল হচ্ছে আপনি আপনার কোনো ওয়েবসাইট নেই, আপনি ফেসবুক পেজে অর্ডার নিচ্ছেন বা হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছেন, সেক্ষেত্রে আপনার জন্য একটু চ্যালেঞ্জিং হবে, কারণ মানুষ আসলে মেসেজ দেওয়ার পরেও কিন্তু মোড সুইং করে ফেলে। আর একটু আগে যেটা বললাম যে ফেসবুক তার ইউজারদেরকে ক্যাটাগরিতে নিয়ে আসছে, যারা মেসেজ দেয় তারা পারচেস করে না, যারা ওয়েবসাইটে যায় তারা পারচেস করে, ওই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। এখন আপনি ম্যানুয়ালি যদি অর্ডার নেন, সেক্ষেত্রে মানুষজন আপনাকে মেসেজ করবে, আপনি তাদের সাথে কনভারসেশন করবেন, তাদেরকে যদি কনভিন্স করতে পারেন তারা হয়তো অর্ডার প্লেস করবে। বাট অটোমেটিক অর্ডার সিস্টেমে যদি আমরা যাই, মানুষ আপনার ফেসবুক পেজেই আপনার সব কিছু থাকবে, আপনার প্রোডাক্টের ডেসক্রিপশন, প্রোডাক্টের ইনফরমেশন, আপনার কন্টেন্ট, ইনফ্যাক্ট আপনার অ্যাড থেকেও কিন্তু মানুষ ফেসবুকেই আপনার অ্যাডগুলো দেখবে, আপনার অ্যাড থেকে মানুষ আপনার ওয়েবসাইটে যাবে। তো ওয়েবসাইটে যখন যাবে সেখানে কিন্তু আপনার কনভারসেশন করার কোনো প্রয়োজন নেই, আপনি প্রোডাক্টের সব ডিটেলস সেখানে দিয়ে রেখেছেন, মানুষ সেগুলো দেখবে, দেখার পর তারা যদি স্যাটিসফাইড হয়, পারচেস করতে চায়, সেক্ষেত্রে তারা ফর্মটা ফিল আপ করে চেক আউট করে নিতে পারে। সেক্ষেত্রে আপনার কিন্তু কোনো হ্যাসেল ক্যারি করতে হচ্ছে না। তো এই জিনিসটা কনসিডার করবেন। দুইভাবে আপনি অর্ডার নিতে পারেন, একটা হচ্ছে ম্যানুয়াল, একটা হচ্ছে অটোমেটিক। ম্যানুয়াল যদি নেন মেসেজ দিয়ে নিতে পারেন, আর যদি আপনার ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে অটোমেটিক অর্ডার নিতে পারেন। আর ওয়েবসাইট থাকার সুবিধা হচ্ছে আপনি অটোমেটিক অর্ডার নেওয়ার পাশাপাশি যারা মেসেজের মাধ্যমে অর্ডার করতে চাইবে তাদের অর্ডারগুলো আপনি একসাথে অ্যাকসেপ্ট করতে পারবেন। আর ওয়েবসাইটটা আপনি শপিফাই দিয়েও তৈরি করতে পারেন, ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করতে পারেন, বাট ওয়ার্ডপ্রেসটা আমাদের দেশে একটু বেশি প্র্যাকটিক্যাল। ওয়ার্ডপ্রেস এলিমেন্ট দিয়ে আপনি খুব সহজে একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। বাট একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটটা যেন মোবাইল ফ্রেন্ডলি হয়। যেহেতু আমাদের বেশিরভাগ কাস্টমাররা হচ্ছে মোবাইলে ব্রাউজ করে, মোবাইল থেকেই আপনার ওয়েবসাইট আসবে, চেষ্টা করবেন কম্পিউটার ফ্রেন্ডলি হওয়ার চেয়ে আপনার ওয়েবসাইটটা মোবাইল ফ্রেন্ডলি হওয়া বেশি জরুরি। আর আপনার কল টু অ্যাকশন যেগুলো থাকবে, যেমন অ্যাড টু কার্ট বা অর্ডার করতে চাই, বাই নাও, এখনই কিনতে চাই, এই জিনিসগুলো আপনাকে ক্লিয়ার রাখতে হবে। আর আপনি যেই প্রোডাক্টে বিজনেস করেন না কেন, চেষ্টা করবেন আপনার ফেসবুক পেজ বা ওয়েবসাইটে ফ্যাক্ট বা ফ্রিকোয়েন্টলি আস্কড যে কোয়েশ্চেনগুলো আছে, মানুষ সাধারণত যে প্রশ্নগুলো বেশি করে সেগুলোর অ্যান্সার দিয়ে রাখার জন্য। এবং আপনি যদি
ইউজার রিভিউ থাকে, যেটা সবচেয়ে বেশি ইফেক্টিভ। আপনার অ্যাডসের চেয়ে আপনার ইউজার রিভিউগুলো বেশি ইম্পর্ট্যান্ট। এই ইউজার রিভিউগুলো আপনার ফেসবুক পেজের ওয়েবসাইটে দিয়ে রাখতে পারেন, সেক্ষেত্রে আপনার ট্রাস্ট লেভেলটা আরও বেড়ে যাবে। এখন অ্যাডের বিষয়ে যদি আসি, আপনি কীভাবে অ্যাড দিবেন? অনেকে যেটা করে শুধুমাত্র বোস্ট করে দেয়। যেমন আপনি ফেসবুক পেজে ঢুকেন, দেন আপনার পোস্টের পাশে একটা বোস্ট না অপশন থাকে, সেখান থেকে আপনি বোস্ট করে দেন। এটা একদমই রাইট ওয়ে না। এখান থেকে আপনার সেল পাওয়ার পসিবিলিটি খুবই কম। এখন আপনি কীভাবে অ্যাড আসলে দিতে পারেন? আপনি ফেসবুকের যে বিজনেস ম্যানেজার আছে, সেখানে আপনার একটা অ্যাকাউন্ট থাকবে, সেখান থেকে আপনি একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করবেন। অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনি যে ক্যাম্পেইন অবজেক্টিভ থাকে, ক্যাম্পেইন আপনি কীভাবে চাচ্ছেন, আপনি কি সেল চাচ্ছেন নাকি এঙ্গেজমেন্ট চাচ্ছেন, নাকি জাস্ট মেসেজ চাচ্ছেন, নাকি লাইক চাচ্ছেন, ফলোয়ার চাচ্ছেন, এই অবজেক্টিভগুলো সিলেক্ট করে আপনার অডিয়েন্সদেরকে টার্গেট করে, যদি এখন ফেসবুকের অ্যালগোরিদম অনেক বেশি শক্ত, এআই দিয়ে তারা খুব সহজে টার্গেটিং করে ফেলে, বাট আপনি স্টিল সাজেশন দিতে পারবেন যে আপনি কাদেরকে টার্গেট করতে চান। তাহলে আপনার অ্যাডস ম্যানেজার থেকে যখন আপনি অ্যাড দিচ্ছেন, আপনার হাতে কিন্তু ফুল কন্ট্রোলটা থাকছে যে আপনি কাদেরকে টার্গেট করতে চাচ্ছেন। তো চেষ্টা করবেন বোস্ট নাও না দিয়ে অ্যাড ম্যানেজার থেকে আপনার ক্যাম্পেইনগুলো সিলেক্ট করার, সেখান থেকে অ্যাড প্লেস করার। তাহলে আপনি সেখান থেকে আপনার যে টাকাগুলো খরচ করবেন, সেগুলোর এক্সপেক্টেড রিটার্নটা আপনি সেখান থেকে বের করে নিয়ে আসতে পারবেন। আপনি যদি সেলই না পান, তাহলে শুধু আপনি ডলার কেন ওয়েস্ট করবেন? তো এই জিনিসগুলো অবশ্যই কনসিডার করার চেষ্টা করবেন। আর আপনি যখন অ্যাড দিবেন, আপনি হয় ডিরেক্ট সেল অ্যাড দিতে পারেন, অথবা আপনি একটা ফানেল স্ট্র্যাটেজি সাজাতে পারেন। যেমন আপনি চাচ্ছেন আপনার ব্র্যান্ডটা নতুন আসছে, বা আপনার ফেসবুক পেজটা নতুন আপনি তৈরি করেছেন, আপনি চাচ্ছেন আপনার বিজনেসটা মানুষ আগে দেখুক। সেক্ষেত্রে আমরা টপ অফ দ্য ফানেলে তাদেরকে রেখে শুধুমাত্র কন্টেন্ট দেখানোর মাধ্যমে আমাদের পেজটা তাদের কাছে পৌঁছাতে পারি, বাট সেখান থেকে আপনি কোনো সেল এক্সপেক্ট করতে পারবেন না। এরপর হয়তো আপনি গিয়ে প্রোডাক্টগুলো অফার করতে পারেন, তাহলে মানুষ একটু আপনার সাথে অ্যাটাচড হবে, যেটাকে আমরা মিডল অফ দ্য ফানেল বলে থাকি। এরপর বটম অফ দ্য ফানেলে আপনি যেটা করবেন, আপনার কোনো একটা অফার দিবেন, বা সিটিএ থাকবে যে ডিরেক্টলি আপনি সেল অফার করবেন, অর্থাৎ রিটার্গেটিং সিস্টেমের মাধ্যমে আমরা আমাদের কাস্টমারদেরকে টার্গেট করব। এটা আসলে একটা ব্রড বিষয়, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা যায়, বা আপনি যদি ফানেলিং নিয়ে বিস্তারিত ইউটিউবে সার্চ করেন, তাহলে ধারণা পাবেন। একটা জিনিস মনে রাখবেন, অনলাইন বিজনেস শুধুমাত্র প্রোডাক্টের উপর ডিপেন্ড করে না। আপনার যদি শুধুমাত্র প্রোডাক্ট ভালো হয়, আপনি যদি মনে করেন আমার প্রোডাক্ট ভালো, আমি সেল পাবো, সেটা কিন্তু ভুল ধারণা। একটা সময় ছিল হয়তো আপনার প্রোডাক্ট ভালো হলে আপনি সেখান থেকে ভালো বিজনেস আশা করতে পারেন, বাট এখন কিন্তু সব কিছু চেঞ্জ হয়ে গেছে। আপনি শুধুমাত্র ভালো প্রোডাক্ট দিয়ে কিন্তু মার্কেটে টিকে থাকতে পারবেন না। আপনার প্রোডাক্ট যেমন ভালো হতে হবে, তেমন আপনার মার্কেটিংও ভালো হতে হবে। আপনার মার্কেটিংটা অ্যাকুরেট হওয়া চাই। মার্কেটিং যদি ভালো না হয়, আপনি সেখান থেকে সেল বের করতে পারবেন না। আরও কিছু জিনিস আপনাকে এনশিওর করতে হবে, আপনার প্রতিদিন লার্নিং প্রসেসের মধ্যে থাকতে হবে, কন্টিনিউয়াস লার্নিং করতে হবে। আপনাকে প্রতিদিন অন্তত নতুন একটা জিনিস হলো আপনার শেখা উচিত, শিখতে হবে। তাহলে আপনি লং টার্মে সাস্টেন করতে পারবেন। আদারওয়াইজ আপনি আপনার যদি সব কিছু জানেন এটা ভেবে বসে থাকেন, সেক্ষেত্রে আপনি কিন্তু অন্যদের চেয়ে পিছিয়ে পড়বেন। তারপর আরেকটা বিষয় হচ্ছে, আপনার কাস্টমার যারা আপনাকে মেসেজ দিবে, বা কাস্টমার যারা আপনাকে প্রশ্ন করবে, অনেকে কাস্টমারের কথাতে বা কাস্টমারের প্রশ্নে, বা কাস্টমার যদি কোনো একটা ব্যাড কমেন্ট করে, সেখানে রিয়্যাক্ট করে বসে। এটা করা যাবে না। বিজনেসে কাস্টমারের কথা আপনার সবসময় মনোযোগ দিয়ে শুনতে হবে। তারা যেটা বলে সেটাই রাইট। তাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে হবে। তারা যদি কোনো কিছু নিয়ে ব্যাড কমেন্ট করে, সেটা আপনাকে পজিটিভলি অ্যাকসেপ্ট করতে হবে। যদি সেখানে আপনার কোনো উইকনেস থাকে, সেটা নিয়ে আপনার কাজ করতে হবে। আরেকটা জিনিস মনে রাখবেন, বিজনেস করতে গেলে আপনার ভুল হবে। এখন ভুল করলে যে আমি পিছিয়ে পড়বো, আমি একদম সব কিছু নষ্ট হয়ে যাবে, এরকম কিন্তু না। আপনি যে ভুলগুলো করবেন, সেখান থেকে একটা লার্নিং নেওয়ার চেষ্টা করবেন। সেই লার্নিং নিয়ে আপনি পরবর্তীতে সেই ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করবেন। আর বিজনেস শুরু করার সাথে সাথে আমি অনেক বেশি সেল পেয়ে যাবো, আমার বিজনেস অনেক বড় হয়ে যাবে, এরকম এক্সপেকটেশন রাখবেন না। একটা বিজনেস স্টাবলিশ হতে কিছুটা সময় লাগে। আপনি আপনার বিজনেসটাকে শুরু করবেন, আস্তে আস্তে ব্র্যান্ডিং করবেন, মার্কেটিং করবেন, দেন গিয়ে একটা সময় গিয়ে আপনার হয়তো অর্ডার আসা শুরু করবে। দেন সেটা আস্তে আস্তে, একবার যদি অর্ডার আসা শুরু করে, সেটা আস্তে আস্তে আপনি স্কেল করতে পারবেন। বাট আজকে শুরু করলে কালকে থেকে যে আমার অনেক বেশি সেল আসবে, সেটা আশা নিয়ে বসে থাকবেন না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমরা হয়তো পরে কোনো ভিডিওতে আরও বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওটা এতক্ষণ যারা সাথে ছিলেন, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। সাইনিং আউট টুডে, হাসান শান্ত।